আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় 16, মস্তিষ্ক, চিন্তা গ্রহণ এবং প্রেরণের স্টেশন। ধনী হওয়ার দ্বাদশ পদক্ষেপ। 20 বছরেরও আগে এই বইয়ের লেখক প্রয়াত ডক্টর আলেকজান্ডার গ্রাহাম বেল এবং ডক্টর এলমার আর গেটসের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারেন প্রতিটি মানুষের মস্তিষ্ক চিন্তার কম্পন গ্রহণ ও প্রেরণের স্টেশন হিসেবে কাজ করছে। ইথারকে কাজে লাগিয়ে রেডিও সম্প্রচারের মতোই প্রতিটি মানুষের মস্তিষ্ক অপর মস্তিষ্ক থেকে রিলিজ হওয়া মস্তিষ্কের কম্পন তুলে নিতে পারে। সৃজনশীল কল্পনাশক্তিকে মস্তিষ্কের রিসিভিং সেট হিসেবে অভিহিত করা যায়, যেটি অন্যদের রিলিজ করা চিন্তাগুলোকে রিসিভ করে। এটি হলো একজনের সচেতন মনের যোগাযোগ করার মাধ্যম। এটি 4টি সোর্সের মাধ্যমে ঘটে, যা থেকে যে কেউ চিন্তার উদ্দীপনা রিসিভ করতে সক্ষম। যখন কম্পনের মাত্রা উঁচুতে ওঠে, যার মন উত্তেজিত হলে, তখন চিন্তার কম্পনের প্রতি মন আরও বেশি গ্রহণোন্মুখ হয়ে ওঠে, যেটি বাইরের উৎস থেকে ইথারের মাধ্যমে পৌঁছায়। এই পদক্ষেপণ প্রক্রিয়া ইতিবাচক কিংবা নেতিবাচক আবেগ দ্বারা মনে জায়গা করে নেয়। আবেগের সাহায্যে চিন্তার কম্পন বৃদ্ধি করা সম্ভব। অত্যন্ত উঁচু মাত্রার কম্পনই কেবল ইথার তুলে নেয় এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে। কম্পনের উঁচু মাত্রায় চিন্তাশক্তি ভ্রমণ করে এবং এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে ঘোরাঘুরি করে বেড়ায়। এভাবে আপনি দেখতে পাবেন আপনার চিন্তার আবেগ কিংবা মিশ্রিত আবেগগুলো আপনার অবচেতন মনে পৌঁছে যাচ্ছে। অবচেতন মন হল মস্তিষ্কের সেন্ডিং স্টেশন, যার মাধ্যমে চিন্তার কম্পন ব্রডকাস্ট হয়। সৃজনশীল কল্পনা হল রিসিভিং সেট, যার মাধ্যমে চিন্তার কম্পন ইথার থেকে তুলে নেওয়া হয়। অবচেতন মনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো সহ এবং সৃজনশীল কল্পনার ফ্যাকাল্টি যাতে আপনার মানসিক ব্রডকাস্টিং মেশিনারি থাকে, তা অটো সাজেশনের বিষয়টি বিবেচনা করে, যা একটি মিডিয়াম বলে বিবেচিত এবং যার সাহায্যে আপনি আপনার ব্রডকাস্টিং স্টেশন চালাতে পারছেন। অটো সাজেশনের অধ্যায়ে বর্ণিত তথ্য অনুযায়ী আপনি নিশ্চয়ই সেই মেথডটি জেনে গেছেন যে আকাঙ্ক্ষাকে টাকায় রূপান্তর ঘটানো যায়। আপনার মানসিক ব্রডকাস্টিং স্টেশনের কাজের প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশ সহজ। আপনাকে 3টি তথ্য মনে রাখতে হবে এবং তা মেনে চলতে হবে যখন আপনি আপনার ব্রডকাস্টিং স্টেশন চালানোর অভিলাষ ব্যক্ত করবেন। এগুলো হলো অবচেতন মন, সৃষ্টিশীল কল্পনা এবং অটো সাজেশন। টেলিপ্যাথি। মাসখানেক আগে আমরা এই কাগজে প্রফেসর রাইন এবং ডিউক ইউনিভার্সিটিতে তার সহযোগীদের অর্জিত ফলাফল প্রকাশ করেছিলাম, যাতে টেলিপ্যাথি এবং ক্লিয়ারভয়েন্স এর অস্তিত্বের বিষয়ে শতাধিক পরীক্ষার কথা বলা হয়েছিল। এ ফলাফল হার্পার্স ম্যাগাজিনের প্রথম 2টি নিবন্ধে প্রকাশ করা হয়। দ্বিতীয় নিবন্ধে লেখক এইচ রাইট যা জানতে পেরেছেন তার সারমর্ম দেওয়ার চেষ্টা করেছেন। রায়ানের গবেষণার ফলাফল অনুযায়ী টেলিপ্যাথি এবং ক্লিয়ারভয়েন্সের প্রকৃত অস্তিত্বে এখন কিছু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন। বহু লোককে অসংখ্য কার্ড দেওয়া হয়েছে একটি বিশেষ প্যাকেটে এবং ওই দিকে না তাকিয়েই ওখানে কি কি তাস আছে তা বোঝাতে বলা হয়েছে, এবং অনেকেই এ পরীক্ষায় উতরে গেছে। তারা সঠিক জবাব দিতে সক্ষম হয়েছে। তারা তাসের দিকে না তাকিয়ে এই কাজটি কিভাবে করতে পারল? এটি এক ধরনের ক্ষমতা যাকে টেলিপ্যাথি বলে সম্বোধন করা হয়, যদিও অনেকের ধারণা এরকম কোনো ক্ষমতা মানুষের থাকতে পারে না। এই এক্সপেরিমেন্টটি 100 মাইল দূরের দূরত্ব থেকেও করা হয়েছে এবং এখানেও কোনো ভুল হয়নি। মিস্টার রাইটের মতে টেলিপ্যাথি কিংবা ক্লিয়ারভয়েন্সের অস্তিত্ব ব্যাখ্যার জন্য এটি একটি প্রচেষ্টা। এটি রেডিয়েশনের এক ধরনের ফিজিক্যাল থিওরি। রেডিয়েট এনার্জির সকল গঠন বা আকার দূরত্বের কারণে দুর্বল হয়ে পড়লেও টেলিপ্যাথি এবং ক্লিয়ারভয়েন্স তা করে না। তবে ব্যক্তিবিশেষে এটি আলাদাভাবে কাজ করে। তবে টেলিপ্যাথি শক্তির অধিকারীরা ঘুমিয়ে পড়লে কিংবা আধা ঘুমন্ত অবস্থায় থাকলে তাদের ক্ষমতা কাজে লাগাতে পারে না, পারে কেবল পূর্ণ জাগ্রত অবস্থায় এবং সতর্ক থাকলে। রাইট আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, টেলিপ্যাথি এবং ক্লিয়ারভয়েন্স বা অসাধারণ অন্তর্দৃষ্টি এক ধরনের আশীর্বাদ। অনেকের মধ্যেই এই দুটি গুণই থাকে।
আর টেলিপ্যাথির ক্ষমতা প্রয়োগে তাদের সামনে দেওয়াল, পর্দা বা দূরত্ব কোনো কিছুই বাধা নয়। একে ইএসপি বা এক্সট্রা সেন্সরি এক্সপিরিয়েন্সও বলা যায়। ইএসপি শক্তির বলে অনেকেই আগে থেকেই প্রাকৃতিক কোনো দুর্যোগের আভাস বা ইঙ্গিত পেয়ে যায়। ডক্টর রাইনের এই গবেষণায় তিনি যে ইএসপির কথা বলেছেন তা আসলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি, যেটি সম্পর্কে পরের অধ্যায়ে আলোচনা করা হলো। অধ্যায় 17, ষষ্ঠ ইন্দ্রিয়, জ্ঞানের মন্দিরের দরজা। ধনী হওয়ার 13 পদক্ষেপ। 13 পদক্ষেপটি হল ষষ্ঠ ইন্দ্রিয়, যার সাহায্যে অসীম বুদ্ধিমত্তা বা ব্যক্তিবিশেষের দাবি বা প্রচেষ্টা ছাড়াই স্বেচ্ছায় যোগাযোগ করতে পারে। এই প্রিন্সিপালটিতে বলা যায় দর্শনের শীর্ষবিন্দু। বাকি 12টি প্রিন্সিপাল আয়ত্ত করার পরেই কেবল এটি আত্মকৃত অনুধাবন এবং প্রয়োগ করা সম্ভব। ষষ্ঠ ইন্দ্রিয় হল অবচেতন মনের একটি অংশ বা ভাগ, যা সৃজনশীল কল্পনা বলেও অভিহিত করা চলে। একে রিসিভিং সেটও বলে, যার সাহায্যে মনে ঝিলিক দেয় আইডিয়া, প্ল্যান এবং চিন্তা। এই চলে আসা বা ঝিলিক দেওয়াকে কখনো কখনো হান্স কিংবা ইন্সপায়ারেশনসও বলা হয়। ষষ্ঠ ইন্দ্রিয় এমন একটি বিষয় যা যে ব্যক্তি এই দর্শনের অন্যান্য প্রিন্সিপালগুলো আয়ত্ত করতে পারেননি তাকে বোঝানো যায় না, কারণ এরকম মানুষের জ্ঞানগম্যি বলতে কিছু নেই। ষষ্ঠ ইন্দ্রিয়ের সঙ্গে তুল্য কোনো অভিজ্ঞতাও তারা সঞ্চয় করেনি। ষষ্ঠ ইন্দ্রিয়কে বুঝতে হলে মনের উন্নয়ন ঘটিয়ে মেডিটেশন বা ধ্যান করতে হবে। ষষ্ঠ ইন্দ্রিয় সম্ভবত মানুষের অসীম এবং সসীম বুদ্ধিমত্তার সংযোগ মাধ্যম, এবং এই কারণে এটি মেন্টাল এবং স্পিরিচুয়াল উভয়ের একটি মিশ্রণ। বিশ্বাস করা হয় ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে ইউনিভার্সাল মাইন্ডের সঙ্গে মানুষের যোগাযোগ করতে পারে। ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে আপনি আসন্ন বিপদ টের পেয়ে তা এড়িয়ে যেতে পারেন, কিংবা সুযোগের সম্ভাবনা দেখলে তাকে আলিঙ্গনও করতে পারেন। ষষ্ঠ ইন্দ্রিয় হলো আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল, যেটি আপনার জ্ঞানের মন্দিরের দরজা সর্বদা খুলে রাখবে। আপনি একের পর এক পদক্ষেপ ফেলে অবশেষে শেষ প্রিন্সিপালে এসে পৌঁছেছেন। আপনি যদি আগের প্রিন্সিপালগুলো আয়ত্ত করে থাকেন তবে বর্তমানটি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান, এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের বিষয়ে মনে কোনো সন্দেহ বা সংশয় রাখবেন না। তবে আগের প্রিন্সিপালগুলো আত্মীভূত করতে না পারলে এটি আপনার খুব একটা কাজে আসবে না। আমি যখন হিরো পূজার বয়সে তখন যাদের ভক্ত ছিলাম তাদেরকে অনুসরণের চেষ্টা করতাম। আমি তখন বিশ্বাসের উপাদান আবিষ্কার করি যা দিয়ে আমার আইডলদের নকল করতাম। বিশ্বাসের জল ছিল বলেই আমি সফলভাবে কাজটি করতে পেরেছিলাম। অনেক আগে আমি যখন একটা লাইনও লেখার সাহস করতাম না, কিংবা সবার সামনে বক্তৃতা দেওয়ার হিম্মত দেখাতাম না, ওই সময় আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করি এবং অনুসরণ করতে থাকি 9 জন বিখ্যাত মানুষকে, যাদের জীবন ও কর্মজীবন আমাকে ভীষণ আকর্ষণ করত। এই 9 জন হলেন এমারসন, পেইন, এডিসন, ডারউইন, লিঙ্কন, বুরবাঙ্ক, নেপোলিয়ন, ফোর্ড এবং কার্নেগি। প্রতি রাতে বহু বছর ধরে আমি কাল্পনিক একটি কাউন্সিল মিটিং করতাম এ দলটির সঙ্গে, যার নাম দিয়েছিলাম অদৃশ্য কাউন্সিলর। আমি যা করতাম তা হলো, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি চোখ বুজে কল্পনায় দেখতাম এই মানুষগুলো আমার কাউন্সিলর টেবিল ঘিরে আমার সঙ্গে বসে আছেন। আমি শুধু এদের সঙ্গে বসার সুযোগই নিতাম না, দলটির নেতৃত্বও দিতাম, কারণ আমি ছিলাম কাউন্সিলরের চেয়ারম্যান। প্রতি রাতে আমার এই কাল্পনিক মিটিংয়ের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্য ছিল এমনভাবে নিজেকে গড়ে তুলব যাতে আমার মধ্যে আমার কাল্পনিক কাউন্সিলরদের বৈশিষ্ট্যগুলো থাকে। আমি আমার কৈশোর বয়সেই বুঝে ফেলেছিলাম আমাকে অজ্ঞতা এবং কুসংস্কারের বেড়াজাল টপকে বেরিয়ে আসতে হবে। আমি যেভাবে নিজেকে পুনরায় গড়ে তুলেছিলাম সেই স্বেচ্ছা পুনরুদিত কাজগুলোর কথা এখানে বর্ণনা করলাম। অটো সাজেশনের মাধ্যমে চরিত্র গঠন। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানতাম মানুষ যা চায় তা হতে পারে, কারণ তাদের কর্তৃত্ববাদী প্রবল আকাঙ্ক্ষার একটি প্রভাব রয়েছে, যার সাহায্যে আকাঙ্ক্ষার মূর্ত রূপান্তর করা সম্ভব। জানতাম চরিত্র গঠনে সেলফ সাজেশন একটি শক্তিশালী ফ্যাক্টর। মনের চালিকা শক্তির এই জ্ঞানের প্রিন্সিপালগুলো জানার থাকার সুবাদে আমি আমার চরিত্র পুনর্গঠন করতে চেয়েছি। আমার কাল্পনিক কাউন্সিল মিটিংয়ে আমার কেবিনেট সদস্যদেরকে আহ্বান করেছি এবং তাদের উদ্দেশ্যে যা বলেছি তা হলো,
মিস্টার এমারসন, আমি আপনার কাছ থেকে প্রকৃতির কিছু জিনিস বুঝবার জ্ঞান চাই। আমি আপনাকে অনুরোধ করছি আমার অবচেতন মনে বিরাট একটি প্রভাব বিস্তার করুন আপনার সমস্ত জ্ঞান গরিমা নিয়ে, যার সাহায্যে আপনি প্রকৃতির আইন বুঝতে পেরেছেন এবং তার সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছেন। এর শেষ যে জ্ঞান আছে তা শেখার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। মিস্টার বোরব্যাংক, আপনিও আমাকে প্রকৃতির আইন বুঝতে সাহায্য করুন। নেপোলিয়ন, আপনার কাছে আমার আকাঙ্ক্ষা এই যে আপনি কি করে মানুষকে অনুপ্রাণিত করেন তা আমাকে শিখিয়ে দিন। আমার ভিতরে বিশ্বাসের বীজ বপন করুন, যে বিশ্বাসের কারণে আপনি পরাজয়কে বিজয়ে রূপান্তর করেন এবং সকল বাধা দূর করেন। নিয়তির সম্রাট, ভাগ্যের রাজা, আমি আপনাকে স্যালুট করি। মিস্টার পেইন, আপনার কাছে আমার চাওয়া আমাকে শিখিয়ে দিন চিন্তার স্বাধীনতা কিভাবে পাওয়া যায়। মিস্টার ডারউইন, আপনার কাছ থেকে আমি শিখতে চাই কিভাবে ধৈর্য ধরে থাকতে হয়। মিস্টার লিঙ্কন, আমি নিজেকে গড়ে তুলতে চাই ন্যায় বিচার, ধৈর্যশক্তি, রসবোধ, মানুষকে বোঝবার ক্ষমতা এবং সহিষ্ণু একজন মানুষ হিসেবে। এ সমস্ত গুণই আপনার মাঝে ব্যাপক পরিমাণে রয়েছে। মিস্টার কার্নেগি, আমি আপনার কাছে ঋণী, কারণ আপনি ইতোমধ্যে ঠিক করে দিয়েছেন আমার কী কাজ করা উচিত। এটি আমার মনে প্রবল শান্তি এবং সুখ এনে দিয়েছে। আমি সংগঠিত প্রচেষ্টার বৈশিষ্ট্যগুলো আপনার কাছ থেকে শিখতে চাই, যার সাহায্যে আপনি বিশাল একটি শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছেন। মিস্টার ফোর্ড, আপনি আমার কাজের জন্য সবচেয়ে বেশি উপাদান সরবরাহ করেছেন। আপনার কাছ থেকে আমি পেতে চাই আপনার লেগে থাকার ক্ষমতা, দৃঢ়তা, ভারসাম্য এবং আত্মবিশ্বাস, যার সাহায্যে আপনি দূর করেছেন দারিদ্র্য। আপনি মানুষকে সংগঠিত এবং একত্রিত করতে পেরেছেন। আমিও আপনার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে সাহায্য করতে চাই। মিস্টার এডিসন, আমি আপনার সবচেয়ে কাছে ডান দিকে বসেছি, কারণ আপনি আমাকে সাফল্য ও ব্যর্থতার কারণ বিশ্লেষণের সময় ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। আপনার কাছ থেকে আমি বিশ্বাসের অফুরন্ত স্পিরিট পেতে চাই, যা দিয়ে আপনি প্রকৃতির অনেক গোপন রহস্য উন্মোচন করেছেন। আমি এই মানুষগুলোর জীবন কাহিনী অত্যন্ত যত্নের সঙ্গে পাঠ করেছি এবং কয়েক মাস এদের সঙ্গে কাল্পনিক মিটিং করার পরে সবিস্ময়ে আবিষ্কার করেছি এরা কখন যেন বাস্তবের মানুষ হয়ে আমার কাছে ধরা দিয়েছেন। এই 9 জন মানুষের প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আলাদা। যেমন লিঙ্কনের সবসময় দেরি করে আসার অভ্যাস, তিনি মিটিংয়ে এসে গম্ভীর মুখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, আর আসবার সময় তার হাঁটার গতি থাকে অত্যন্ত মন্থর, হাত জোড়া পেছনে জড়ো করা, এবং আমার সামনে থেকে যাওয়ার সময় প্রতিবার একবার করে থামতেন এবং আমার কাঁধে হাত রাখতেন। তার চেহারায় সবসময়ই একটি সিরিয়াস ভাব। তাকে খুব কমই আমি হাসতে দেখেছি। বিযুক্ত একটি জাতির জন্য সবসময়ই চিন্তায় তার মুখ ভার থাকত। তবে অন্যরা আবার অন্যরকম ছিলেন। বোরব্যাংক এবং পেইন এমন কাঠখোট্টা কথা বলতেন, মুখে মুখে জবাব দিতেন যে ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা স্তম্ভিত হয়ে যেতেন। এক রাতে পেইন প্রস্তাব দিলেন আমাকে দ্য এজ অব প্রিজন এর উপর একটি বক্তৃতা দিতে হবে, এবং বক্তৃতাটি দিতে হবে গির্জার উঁচু একটি বেদি থেকে, যেখানে একবার আমি গিয়েছিলাম। এ কথা শুনে টেবিলের সবাই হেসে উঠলেন, নেপোলিয়ন বাদে। তিনি প্রবল আপত্তি জানালে সবাই তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালেন। নেপোলিয়নের কাছে গির্জা ছিল রাষ্ট্রের বন্ধকি সম্পদ। একবার বোরব্যাংক দেরি করে মিটিংয়ে এলেন। আসার পরে তাকে খুব উত্তেজিত লাগছিল। তিনি বললেন তিনি যে কোনো গাছে যাতে আপেল ফলানো যায় তার গবেষণা করেছেন। পেইন তাকে ঠাট্টা করে স্মরণ করিয়ে দিলেন একটি আপেলেই কিন্তু নারী পুরুষের মধ্যে সকল ঝামেলার কারণ ছিল। ডারউইন দিলখোলা হাসি হেসে বললেন পেইনের উচিত জঙ্গলে গেলে ছোট ছোট সাপ খুঁজে বের করা, কারণ ওগুলো বড় হয়ে বৃহৎ সর্পে পরিণত হবে। এমারসন মন্তব্য করলেন সাপ নেই তো আপেলও নেই। নেপোলিয়ন বললেন আপেল নাই তো দেশও নেই। প্রতি মিটিংয়ে সবার শেষে বিদায় নিতেন লিঙ্কন। একবার তিনি বুকে হাত বেঁধে টেবিলের শেষ প্রান্তে ঝুঁকে অনেকক্ষণ বসে রইলেন। আমি তাকে বিরক্ত করলাম না। অবশেষে তিনি ধীরে ধীরে মাথা তুললেন, চেয়ার ছেড়ে হেঁটে এগোলেন দরজায়। তারপর ফিরে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, খোকা, জীবনে উদ্দেশ্য পূরণ করতে চাইলে দৃঢ় এবং অবিচল থাকার জন্য
প্রচুর সাহসের দরকার। এক রাতে এডিসন সবার আগে চলে এলেন। তিনি আমার বাম পাশে এসে বসলেন, যেখানে সাধারণত এমারসন বসেন। তিনি বললেন, তুমি জীবনের গোপন রহস্য আবিষ্কারের সাক্ষী হয়ে থাকবে। যখন সময় আসবে, দেখবে জীবন গড়ে উঠেছে শক্তি অথবা স্বতন্ত্র সত্তা দিয়ে। জীবনের এই ইউনিটগুলো মৌচাকের মতো এবং এগুলো নানা অংশে বিভক্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই সঙ্গে থাকবে। যখন একতা বা ঐক্যতান থাকবে না, তখন এটি ভেঙে যাবে। মানুষের মতো এই ইউনিটগুলোর মতামতেও রয়েছে ভিন্নতা এবং প্রায়ই এরা নিজেদের মধ্যে মারামারি করে। তুমি যে মিটিংগুলোর আয়োজন করছো তা তোমার খুব কাজে আসবে। জীবনের কিছু ইউনিট থেকে তোমাকে এরা রক্ষা করবেন। তোমার ক্যাবিনেটের সদস্যরা তাদের জীবদ্দশায় একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এই ইউনিটগুলো অনন্ত, এদের মৃত্যু নেই। তোমার নিজের চিন্তা এবং আকাঙ্ক্ষা চুম্বক হিসেবে কাজ করবে, যা আকর্ষণ করবে জীবনের ইউনিটকে, কারণ বাইরেই তো পড়ে রয়েছে জীবন সাগর। শুধু বন্ধুসুলভ ইউনিটগুলোকে আকর্ষিত করতে হবে, যারা তোমার আকাঙ্ক্ষা পূরণে একত্রিত থাকবে। এই কাল্পনিক মিটিংগুলো যখন চিন্তা করতাম, তখনও কিন্তু এডিসন বেঁচে আছেন। বিষয়টি আমাকে এতটাই অভিভূত করে তোলে যে আমি একদিন তার সঙ্গে দেখা করতে যাই এবং আমার অভিজ্ঞতার কথা বলি। তিনি সব শুনে হাসতে হাসতে বলেন, তুমি যা কল্পনা করেছিলে তাকেও ছাড়িয়ে গিয়ে তোমার স্বপ্ন এখন অনেক বেশি বাস্তব হয়ে গেছে। ব্যাস, আর কোনো ব্যাখ্যাই তিনি জাননি। এই মিটিংগুলো এতটাই বাস্তবিক হয়ে ওঠে যে আমি এগুলোর পরিণামের কথা ভেবে ভয় পেয়ে যাই এবং বেশ কয়েক মাস এরকম কল্পনা করা থেকে বিরত থাকি। অভিজ্ঞতাগুলো বড্ড গা ছমছমে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম এই ভেবে যে এভাবে চলতে থাকলে আমি হয়তো আর বিশ্বাসই করব না যে এগুলো স্রেফ আমার কল্পনা। আমি আমার প্র্যাকটিস থেকে 6 মাস দূরে থাকার পরে এক রাতে ঘুম ভেঙে দেখি, অন্তত আমার তাই মনে হয়েছিল, লিঙ্কন আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, শীঘ্রই পৃথিবীর তোমার সেবার দরকার হবে। যাও, তোমার কাজ নিয়ে বেরিয়ে পড়ো এবং সমাপ্ত করো তোমার দর্শন। এটাই তোমার জীবনের মিশন। যদি কোনো কারণে এটি অবহেলা করো, তাহলে তুমি জীবনে কিছুই পাবে না। আমি বলতে পারবো না পরদিন সকালে উঠে ঠিক কী মনে হয়েছিল আমার। সত্যি স্বপ্ন দেখছি কিনা জানি না, তবে ওটা স্বপ্ন হলেও এতটাই স্পষ্টভাবে জাগ্রত ছিল আমার মনে যে সেই রাতে আবার কল্পনায় মিটিংয়ের ছবি দেখতে থাকি। পরের মিটিংয়ে কাউন্সিল সদস্যরা যে যার আসনের সামনে দাঁড়িয়েছিলেন। লিঙ্কন হাতের মদের গ্লাস উঁচু করে বলেন, বন্ধুগণ, আসুন আজ আমরা সেই বন্ধুটির উদ্দেশ্যে পান করি যে আমাদের মাঝে আবার ফিরে এসেছে। এরপরে আমি আমার ক্যাবিনেটে আরও নতুন নতুন সদস্য যুক্ত করতে থাকি। এদের মধ্যে ছিলেন যীশুখ্রিস্ট, সেন্ট পল, গ্যালিলিও, কোপার্নিকাস, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, হোমার, ভলতেয়ার, ব্রুনো, স্পিনোজা, ড্রুমন্ড, কান্ট, ওশেনহাউজার, নিউটন, কনফুসিয়াস, আলবার্ট হার্বার্ট, ব্রান, ইঙ্গারসন, উইলসন এবং উইলিয়াম জেমস। ওই ক্যাবিনেট মিটিংগুলো সম্পূর্ণ কাল্পনিক হলেও এবং ক্যাবিনেট সদস্যরা আমার কল্পনার সৃষ্টি যদিও, কিন্তু তারা আমাকে অ্যাডভেঞ্চারের এক গৌরবময় পথ দেখিয়েছেন, আমাকে সৃষ্টি করার অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সৎ চিন্তা করতে শিখিয়েছেন। এই অদৃশ্য কাউন্সিলররা আমাকে আইডিয়া দিয়েছেন, চিন্তাভাবনা করতে শিখিয়েছেন এবং তারা যে জ্ঞান বিতরণ করেছেন তা আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে আমার মস্তিষ্কে প্রবেশ করেছে। আমি নিঃসংকোচে অদৃশ্য কাউন্সিলরদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এত সব আইডিয়া, ফ্যাক্টস এবং জ্ঞানের জন্য। মাঝে মধ্যেই আমি এমন সব বিপদে পড়েছি যে আমার জীবনই বিপন্ন হয়ে উঠেছিল, কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি পার করতে পেরেছি অদৃশ্য কাউন্সিলরদের প্রভাবের কারণে। আমি এবং আমার ক্লায়েন্টরা বর্তমানে কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আমার কাল্পনিক কাউন্সিলরদের কাছে সাহায্য প্রার্থনা করি। এর ফলাফল বেশিরভাগ সময়ই বিস্ময়প্রদ হয়। ষষ্ঠ ইন্দ্রিয় একটি দারুণ বিষয় যা একজন মানুষকে তার কাঙ্ক্ষিত সম্পদ অর্জনে যথেষ্ট সহায়তা করতে পারে। হেনরি ফোর্ড ষষ্ঠ ইন্দ্রিয়ের বিষয়টি খুব ভালো বুঝতেন এবং এটির বাস্তব ব্যবহারও তিনি করেছেন। নিজের বিপুল ব্যবসা চালানোর জন্য এই প্রিন্সিপালটি বোঝা এবং ব্যবহার করা তার জন্য প্রয়োজনীয় ছিল। প্রয়াত টমাস আলভা এডিসন ষষ্ঠ ইন্দ্রিয়কে ভালো বুঝতে পারতেন।
আবিষ্কারের খাতিরে তিনি এটিকে নানান সময় ব্যবহার করেছেন, বিশেষ করে বেসিক পেটেন্টের সময়। কারণ এ বিষয়ে পরামর্শ দেওয়ার মতো তার কেউ ছিল না। কথা বলার যন্ত্র এবং চলচ্চিত্র যন্ত্র নিয়ে কাজ করার সময় তিনি ষষ্ঠ ইন্দ্রিয়ের সহায়তা গ্রহণ করেছিলেন। প্রায় সকল বড় বড় মানব, যাদের মধ্যে রয়েছেন নেপোলিয়ন, বিসমার্ক, জোয়ান অব আর্ক, ক্রাইস্ট, বুদ্ধ, কনফুসিয়াস এবং হযরত মুহাম্মদ, ষষ্ঠ ইন্দ্রিয়ের বিষয়টি উপলব্ধি করতেন এবং একে ব্যবহারও করতেন। তাদের বেশিরভাগ কাজেই এই জ্ঞানটি ব্যবহৃত হতো। ষষ্ঠ ইন্দ্রিয় এমন কোনো বিষয় নয় যে কেউ ইচ্ছা করলেই এটা তুলে নিয়ে নিজের ইচ্ছা মতো কাজে লাগাতে পারে। বিরাট শক্তি ব্যবহারের সামর্থ্য আসে মন্থর গতিতে। এই বইতে বর্ণিত অন্যান্য প্রিন্সিপালগুলোকে কাজে লাগানোর মাধ্যমে 40-এর আগে খুব কম মানুষের মধ্যেই ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, আর 50 পার হওয়ার পূর্বে এই বিষয়টি বুঝতেও পারে খুব কম লোকে। আপনি যেই হোক অথবা যে উদ্দেশ্য নিয়েই এই বইটি পাঠ করুন না কেন, এই অধ্যায়ে যে প্রিন্সিপালের কথা বলা হয়েছে তা ভালোভাবে অনুধাবন না করেও আপনি লাভবান হতে পারবেন। আপনার মূল উদ্দেশ্য যদি হয় অর্থ উপার্জন, তবে এই কথাটি আপনার জন্য আরও বেশি প্রযোজ্য। এই অধ্যায়টি পাঠ করার সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার মানসিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চমৎকার! 1 মাস পরে এই লেখাটি আবার পড়ুন। আপনার মন আরও বেশি উদ্দীপ্ত হয়ে উঠবে। এই অভিজ্ঞতাটি বারবার অর্জন করতে থাকুন। কি শিখলেন বা কতটুকু শিখলেন তা নিয়ে মাথা ঘামাবেন না। একটা সময় দেখবেন আপনি আপনার হতাশা, ভয় ইত্যাদি ছড়ে ফেলে দিতে পারছেন, কাজ করতে আর গড়িমসি করছেন না এবং স্বাধীনভাবে কল্পনা করতে পারছেন। আর তখন আপনি আপনার আকাঙ্ক্ষাকে মূর্ত করতে পারবেন। বিশ্বাস বনাম ভয়। আগেকার অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে অটো সাজেশন দ্বারা কিভাবে বিশ্বাসের উন্নতি ঘটানো যায়। পরের অধ্যায়ে পড়বেন মন থেকে ভয় দূর করবেন কিভাবে। যে 6টি ভয় সকল হতাশা, ভীরুতা, কর্মে অনীহা, ঔদাসীন্য, সিদ্ধান্তহীনতা, উচ্চাকাঙ্ক্ষার অভাব, সেলফ রিয়ালেন্সের অভাব, উদ্যমী হতে না পারা, নিজেকে নিয়ন্ত্রণে ব্যর্থ, উৎসাহের অভাব ইত্যাদির জন্য দায়ী তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই 6টি শত্রু সম্পর্কে সতর্কভাবে সন্ধান করবেন, কারণ এরা আপনার অবচেতন মনে ঘাপটি মেরে থাকতে পারে এবং এদেরকে চিহ্নিত করা বেশ কঠিন কাজ। মনে রাখবেন, ভয়ের 6টি ভূত আসলে ভূত ছাড়া কিছুই নয়, কারণ এগুলোর বাস কেবল মনের মধ্যে। আরও স্মরণে রাখবেন, অনিয়ন্ত্রিত কল্পনা শক্তি দ্বারা সৃষ্ট এই ভূতগুলো মানুষের সবচেয়ে বেশি ক্ষতির কারণ। এরা অত্যন্ত বিপজ্জনকও বটে। 1929 সালে দারিদ্র্যের ভয়ের ভূতটি লাখো মানুষের মনে এমনভাবে আসন করে নিয়েছিল যে দেশের ব্যবসা বাণিজ্য মহাধস নেমে যায়। এই ভূত এখনও আমাদেরকে ভয় দেখায়। অধ্যায় 18। ভয়ের 6টি ভূতকে কিভাবে তাড়াবেন। এই দর্শনের যে কোনো অংশ সফলভাবে ব্যবহার করার আগে এটি রিসিভ করার জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তবে এ প্রস্তুতি কঠিন কিছু নয়। এটি শুরু হবে আপনার 3টি প্রধান শত্রুকে বুঝতে পারা, তাদেরকে নিয়ে বিশ্লেষণের মাধ্যমে এবং এদেরকে ধ্বংস করতে হবে। এই 3টি শত্রুর নাম সিদ্ধান্তহীনতা, সন্দেহ ও ভয়। এই 3টি নেতিবাচক ধারণার একটিও যদি আপনার মনে আসন গেড়ে বসে থাকে, তাহলে কাজ করবে না ষষ্ঠ ইন্দ্রিয়। এই অশুভ ত্রয়ী পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যেখানে একজনের দেখা মিললে অপরজন কাছাকাছি থাকবেই। সিদ্ধান্তহীনতা হলো ভয়ের চারা। পড়ার সময় এই কথাটি স্মরণ রাখবেন। সিদ্ধান্তহীনতা থেকে উৎপত্তি সন্দেহের এবং দুইয়ের মিশ্রণে সৃষ্টি হয় ভয়। তবে এই মিশ্রণ প্রক্রিয়াটি প্রায়ই মন্থর গতির হয়ে থাকে। এই কারণেই এই 3 শত্রু এত বিপজ্জনক। তারা অঙ্কুরিত হয় এবং নিজেদের উপস্থিতির জানা না দিয়েই বড় হতে থাকে। 6টি মূল ভয়। বেসিক বা মূল ভয়ের সংখ্যা 6। এগুলোর কোনো না কোনো একটির দ্বারা মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তবে পুরো 6টি ভয় যদি একজন মানুষকে গ্রাস করতে না পারে, তাহলে তাকে সৌভাগ্যবান বলতেই হবে। যে 6টি ভয় সবচেয়ে কমন সেগুলো হলো দারিদ্র্যের ভয়,
সমালোচনার ভয়, রুগ্ন স্বাস্থ্যের ভয়, প্রিয়জনের ভালোবাসা হারানোর ভয়, বুড়ো হয়ে যাওয়ার ভয়, মৃত্যুর ভয়। আরও কিছু ভয় আছে, তবে সেগুলোকে খুব বেশি প্রাধান্য না দিলেও চলে। এই 6টি ভয়ের মধ্যেই সেগুলো এসে যায়। এই ভয়গুলোর ব্যাপকতা পৃথিবীর জন্য একটি অভিশাপ। এগুলো চলে একটি বৃত্ত ঘিরে। প্রায় 6 বছর ধরে আমরা যে মহামন্দার মধ্যে ছিলাম, 1930-এর অর্থনৈতিক বিপর্যয়ের যে মহানন্দা, সেটি ছিল দারিদ্র্যের ভয়। বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের অনুবাদক আমরা ছিলাম মৃত্যু ভয়ের বৃত্তে। যুদ্ধের পরের বছর আমাদেরকে রুগ্ন স্বাস্থ্যের ভয় দাঁড়িয়ে ফিরেছে। ওই সময় বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল মহামারী। ভয় আসলে একটি মানসিক অবস্থা ছাড়া আর কিছুই নয়। এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। চিকিৎসকরা সাধারণ মানুষের চেয়ে কম রোগাক্রান্ত হন। এর কারণ তারা অসুখে ভয় পান না। তিনি কোনো রকম ভয় ছাড়াই প্রতিদিন সংক্রামক রোগে আক্রান্ত শত শত রোগীর সংস্পর্শে আসেন। এদের মধ্যে শুলিপক্সের রোগীও আছে প্রচুর, কিন্তু তিনি নিজে আক্রান্ত হন না। এর কারণ তিনি এসব রোগ নিয়ে ভীত নন। দারিদ্র্যের ভয়। দারিদ্র্য এবং ঐশ্বর্যের মধ্যে কোনো কম্প্রোমাইজ চলবে না। দুই ভিন্ন রাস্তায় চলে। আপনি ধনী হতে চাইলে দারিদ্র্যের যে কোনো বিষয় অবশ্যই এড়িয়ে যেতে হবে। আর ধনী হওয়ার জন্য চাই মনের মধ্যে আকাঙ্ক্ষা। আপনি প্রথম অধ্যায়েই পেয়ে গেছেন কিভাবে আকাঙ্ক্ষার ব্যবহার করবেন সে বিষয়ে বিশদ নির্দেশনাবলী। আর এই অধ্যায়ে পাবেন ভয়কে কিভাবে জয় করবেন এবং আকাঙ্ক্ষার বাস্তবসম্মত ব্যবহারে মনকে প্রস্তুত করার নির্দেশনাবলী। আপনি এই দর্শনটি কতটুকু হজম করতে পারবেন তার উপর নির্ভর করছে অনেক কিছুই। এখানেই আপনি নিজের সম্পর্কে ভবিষ্যৎবাণী করার সুযোগ পেয়ে যাচ্ছেন, যে ভবিষ্যতে আপনার জন্য আসলে কি রেখে দিচ্ছেন। এই অধ্যায়টি পাঠ শেষে আপনি যদি দারিদ্র্যকে গ্রহণ করতে চান, তাহলে আপনার মনকে প্রস্তুত করুন দারিদ্র্যকে রিসিভ করার জন্য। এই সিদ্ধান্ত আপনি এড়িয়ে যেতে পারবেন না। আপনি যদি ঐশ্বর্যশালী হতে চান, তাহলে সিদ্ধান্ত নিন ঠিক কত টাকা পেলে সন্তুষ্ট হবেন। আপনি ধনী হওয়ার রাস্তাটি চেনেন। আপনাকে ওই রাস্তার একখানা ম্যাপ দেওয়া হয়েছে, যা অনুসরণ করে রাস্তা চলতে থাকবেন। শুরুটা করতে যদি গড়িমসি করেন কিংবা পৌঁছাবার আগেই থেমে যান, তাহলে এজন্য সম্পূর্ণভাবে আপনি একা দায়ী থাকবেন। এ দায়িত্ব আপনার। দারিদ্র্যের ভয় একটা মানসিক অবস্থা ছাড়া কিছু নয়, তা একটু আগেও বলা হয়েছে। তবে এটি যে কোনো মানুষের অর্জনকে মিলান করে দিতে পারে, এবং এই সত্যটি বেদনাদায়কভাবে পরিস্ফুটিত হয়েছিল অর্থনৈতিক মহামন্দার সময়। এ ভয় যুক্তিকে নিশ্চল করে দেয়, কল্পনা শক্তিকে অচল করে ফেলে, সেলফ রিলায়েন্সকে হত্যা করে, নিভিয়ে ফেলে উৎসাহ, উদ্যমকে নিরুৎসাহিত করে, উদ্দেশ্য নিয়ে আসে অনিশ্চয়তা, কাজে ঢিলেমিতে উৎসাহ দেয় এবং আত্মনিয়ন্ত্রণকে অসম্ভব করে তোলে। এটি একজন মানুষের ব্যক্তিত্বের চার্ম টেনে দেয়, সঠিক চিন্তা করার সম্ভাবনাকে ধ্বংস করে, ব্যাহত করে মনোযোগ, ধৈর্যের উপর খোদকারি করে, ইচ্ছাশক্তিকে পরিণত করে শূন্যতায়, শেষ করে দেয় উচ্চাকাঙ্ক্ষা, ধূসর করে তোলে স্মৃতি এবং নানান চেহারায় হাজির হয়ে ব্যর্থতার আমন্ত্রণ জানায়। এটি ভালোবাসাকে হত্যা করে, অন্তরের সুকোমল আবেগগুলো নষ্ট করে দেয়, বন্ধুত্ব করতে বাধা দেয়, শত চেহারায় ডেকে নিয়ে আসে বিপর্যয়, নষ্ট করে নিদ্রা, টেনে নিয়ে যায় অশান্তি এবং অসুখের দিকে। নিঃসন্দেহে দারিদ্র্যের ভয়ের 6টি বেসিকের মধ্যে সর্বাপেক্ষা ধ্বংসাত্মক। এটি তালিকার সবার উপরে রয়েছে, কারণ একে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন। এই ভয়ের উৎপত্তি খুঁজে বের করতে সেরকম সাহসের প্রয়োজন, এবং এ সত্যকে মেনে নেওয়ার জন্য আরও বেশি সাহস দরকার। দারিদ্র্যের ভয় গড়ে ওঠে যখন মানুষ তার পড়শির অর্থনৈতিক সচ্ছলতার দিকে নজর দেয়। তখন ইনস্টিংক্ট দ্বারা সকলেই পরিচালিত, তবে জন্তু জানোয়ারদের চিন্তাভাবনা করার ক্ষমতা সীমিত। তারা শারীরিকভাবে একে অন্যের উপর হামলা চালায়, কিন্তু ইনটিউশন দ্বারা চালিত। চিন্তা ও যুক্তি দিয়ে বিচার করতে সক্ষম মানুষ তার পড়শিকে শারীরিকভাবে ভক্ষণ না করলেও তার ধন সম্পত্তির উপর লোভ করে মানসিকভাবে তাকে ভক্ষণ করে। মানুষ সম্পদ অর্জনে এতটাই ব্যাকুল যে সে ছলে বলে কৌশলে তা পেতে চায়, আর অনেক সময়ই তার ভিতরে কোনো যুক্তি কাজ করে না, কারণ তখন সে দারিদ্র্যের ভয় দ্বারা চালিত। বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করেন সে কিসে ভয় পায়,
বলবে আমি কিছুই ভয় পাই না। এটি সঠিক জবাব নয়, কারণ খুব কম মানুষই বুঝতে পারে সে ভয়ের কাছে জিম্মি। এ ভয় এত সূক্ষ্ম এবং গভীরভাবে তার ভিতরে আসন গেড়ে রয়েছে যে মানুষ তার উপস্থিতি টের না পেয়ে সারা জীবন একে বয়ে বেড়ায়। শুধুমাত্র সাহসী বিশ্লেষণের মাধ্যমেই এই সর্বজনীন শত্রুর উপস্থিত ফাঁস করে দেওয়া সম্ভব। যখন আপনি এরকম কোনো বিশ্লেষণ করবেন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে তা গভীরভাবে অনুসন্ধান করুন। এখানে ভয়ের কিছু লক্ষণের কথা বলা হলো যাতে আপনার চোখ বোলানো উচিত। দারিদ্র্যের ভয়ের লক্ষণসমূহ: 1. ঔদাসীন্য বা অনীহা। উচ্চাকাঙ্ক্ষার অভাবের মাধ্যমে এই জিনিসটির প্রকাশ ঘটে। ঔদাসীন্যের কারণে লোকে দারিদ্র্য সহ্য করে, জীবনে যা আছে তাকেই মেনে নেয় কোনো রকম প্রতিবাদ ছাড়াই। সে মানসিক এবং শারীরিকভাবে অলস হয়, তার ভেতরে উদ্যমের অভাব থাকে, কল্পনা, উৎসাহ, আত্মনিয়ন্ত্রণ সব কিছুরই অভাব পরিলক্ষিত হয়। সেই সাথে সে সিদ্ধান্তহীনতায়ও ভোগে। 2. সন্দেহ। সন্দেহবাদীরা যে কোনো ব্যর্থতার জন্য নানান ছুতো দেয় এবং যারা সফল হয় মাঝে মাঝে তাদেরকে ঈর্ষা এবং সমালোচনা করে। 3. দুশ্চিন্তা। অন্যদের সঙ্গে কাজ করার সময় দুশ্চিন্তাবাদীরা নানান দোষ খুঁজে বেড়ায়, অপরের অর্থ তারা খরচ করে, পার্সোনাল অ্যাপিয়ারেন্সকে অগ্রাহ্য করে, সারাক্ষণ খিটমিট করে, বদমেজাজি হয়। এরা সারাক্ষণ মদ নিয়ে পড়ে থাকে, কখনো বা মাদকও গ্রহণ করে। এরা থাকে নার্ভাস, আত্মসচেতনতা এবং ভারসাম্যের অভাব থাকে তাদের, সেলফ রিলায়েন্সও নেই এদের। 4. অতিমাত্রায় সতর্কতা। যে কোনো ঘটনায় শুধু নেতিবাচক দিকগুলোই এদের চোখে পড়ে। সাফল্যের বদলে সম্ভাব্য ব্যর্থতা নিয়েই সারাক্ষণ মেতে থাকে আলোচনায়। বিপর্যয়ে সবগুলো রাস্তাই তাদের চেনা, অথচ ব্যর্থতা এড়ানোর জন্য কখনো পরিকল্পনা করে না। কখন সঠিক সময় আসবে সেই আশায় বসে থেকে ভেরেন্ডা ভাজে আর অপেক্ষা করা তাদের জন্মের অভ্যাসে পরিণত হয়। তারা শুধু মনে রাখে কারা ব্যর্থ হলো তাদের কথা, অথচ সফল মানুষদের কথা ভুলে যায়। ডোনাটের ছিদ্রটাই দেখে, পুরো ডোনাট তাদের চোখে পড়ে না। এই হতাশবাদীরা অতিমাত্রায় সতর্ক থাকতে থাকতে দুশ্চিন্তার চোটে বদহজম বাঁধিয়ে ফেলে। 5. কাজে গড়িমসি। এরা সবসময় আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে। যে কাজটি গত বছরই করা সম্ভব ছিল সেটি আগামী বছর শেষ করবে বলে ফেলে রাখে। যে কোনো কাজ শেষ করার জন্য অ্যালিবাই এবং খোঁড়া যুক্তি খোঁজার পিছনে প্রচুর সময় নষ্ট করে। এই অভ্যাসটি দুশ্চিন্তা ও অতিমাত্রায় সতর্কতার সঙ্গে সম্পর্কযুক্ত। লড়াই করার বদলে কম্প্রোমাইজ করেন, সমস্যা এলে তার সঙ্গে কম্প্রোমাইজ করেন। উপরিলক্ষিত অভ্যাসগুলোর যারা পরিবর্তন করতে জানে না, দারিদ্র্য কখনো তাদের পিছু ছাড়ে না। দারিদ্র্যের ভয়কে জয় করতে হলে এই অভ্যাসগুলোর পরিবর্তন ছাড়া বিকল্প কোনো উপায় নেই। টাকা কথা বলে। কেউ কেউ জিজ্ঞেস করবে, তুমি কেন টাকা নিয়ে বই লিখলে? আমি কেন এ বইটি লিখলাম তার অন্যতম কারণ হলো পৃথিবীবাসী সম্প্রতি 1930-এর দশক এমন এক ভয়ানক অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছে যে দারিদ্র্যের ভয় কোটি কোটি নারী পুরুষকে নিশ্চল করে দিয়েছিল। আমি চেয়েছি তারা যেন এই বইটি পড়ে অর্থ উপার্জনের একটি উপায় খুঁজে বের করতে পারে। গরিব হওয়ার ভয় মানুষের কী দশা করতে পারে তার চমৎকার বর্ণনা দিয়েছেন ওয়েস্টব্রুক পিগলার নিউ ইয়র্ক ওয়ার্ল্ড টেলিগ্রামে। তিনি লিখেছেন, টাকা স্রেফ একটি ধাতব চাকতি কিংবা এক টুকরো কাগজ ছাড়া কিছু নয়। তবে মানুষের মনের মধ্যে যে সম্পদ রয়েছে তা অর্থ দিয়ে কেনা যায় না। কিন্তু বেশিরভাগ মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, এই বিষয়টি মনে রাখতে সামর্থ্য হয় না এবং তাদের স্পিরিটও ধরে রাখতে পারে না। একজন লোক যখন রাস্তায় নেমে আসে, কোনো চাকরি খুঁজে পায় না, তখন তার স্পিরিট স্লোথ হয়ে আসে। চাকরিজীবী মানুষজনের মাঝে হীনমন্যতায় ভুগতে থাকে। সে যদিও জানে চারিত্রিক বৈশিষ্ট্য, বুদ্ধিমত্তা কিংবা সামর্থ্যের দিক থেকে সে এদের সমকক্ষ নয়। মহিলারা হতাশা লুকিয়ে রাখে। মহিলাদের বিষয়টি আবার ভিন্ন। তারা টাকা পয়সার অভাবে থাকলেও খুব কমই তাদেরকে অন্যের কাছে হাত পাততে দেখা যায়, আর এই মহিলারা নিজেদের হতাশা গোপনে রাখে। অনেক সময়ই তারা আত্মহত্যাও করে। সমালোচনার ভয়।
এই ভয়টি মানুষের মধ্যে কীভাবে গেড়ে বসে কেউ বলতে পারে না, তবে একটি বিষয় নিশ্চিত যে এই ভয়টি তার মনে প্রবলভাবে কাজ করে। অনেকের ধারণা রাজনীতি যখন পেশা হয়ে উঠল তখন থেকে এই ভয়টির সৃষ্টি। আবার অনেকে মনে করেন মহিলারা যখন নিজেদের স্টাইল সম্পর্কে সচেতন হয়ে উঠতে শুরু করে ওই সময় থেকে তারা সমালোচিত হওয়ার ভয়ে ভীত থাকতে শুরু করে। সমালোচনার ভয় বিভিন্ন ধরনের হতে পারে, বেশিরভাগই ছোটোখাটো তুচ্ছ বিষয় নিয়ে ঘটে। টেকো মানুষরা ভয়ে থাকে লোকে তাদের টেকো বলে সমালোচনা করবে। সমালোচনার ভয় করে না এমন মানুষ বিরল, তবে বেশিরভাগই এটি স্বীকার করতে চায় না। অনেকে উপকথায় বিশ্বাস করে কিন্তু তা স্বীকার করে না, কারণ যদি পাছে লোকে কিছু বলে। অনেকে ভূতে বিশ্বাস করলেও তা স্বীকার যায় না, তাই ওই সমালোচনার ভয় একজন মানুষের উদ্যম নষ্ট করে দেয়, ধ্বংস করে তার কল্পনা শক্তি, তার ব্যক্তি স্বাতন্ত্র্য কেড়ে নেয় আত্মনির্ভরশীলতা এবং আরও শতাধিক উপায়ে তার ক্ষতি করে। বাবা মা তাদের সন্তানদের ক্রমাগত সমালোচনা করে অনেক ক্ষতি করেন। শৈশবে আমার এক বন্ধুর মা আমার বন্ধুকে প্রায়ই প্রতিদিনই সমালোচনা করতেন। সবসময় বলতেন, 20 বছর হওয়ার আগেই তোমাকে জেলের ঘানি টানতে হবে। তাকে 17 বছর বয়সে একটি সংশোধনী কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সমালোচনা করে সবচেয়ে ক্ষতি করে কাছের মানুষজন, আত্মীয় স্বজন। এটি আসলে একটি অপরাধ এবং বলা উচিত খুবই বাজে অপরাধ, কারণ বাবা মা অপ্রয়োজনীয় সমালোচনা করে সন্তানের মধ্যে হীনমন্যতা তৈরি করেন। চাকরিদাতারা যারা মানব প্রকৃতি ভালো বুঝতে পারেন তাদের লোকজনের কাছ থেকে সেরা জিনিসটা আদায় করে নেন, সমালোচনা করে নয়, গঠনমূলক পরামর্শ দিয়ে। বাবা মা তাদের সন্তানদের কাছ থেকে একই রকমের ফলাফল পেতে পারেন। সমালোচনা মানুষের মনে ভয় প্রথিত করবে অথবা আফসোস, এটি ভালোবাসা কিংবা স্নেহ সৃষ্টি করতে ব্যর্থ। সমালোচনার ভয়ের লক্ষণ। এ ভয়টি দারিদ্র্যের ভয়ের মতোই সার্বজনীন এবং এর প্রভাব ব্যক্তিগত অর্জনের মতোই ভয়াবহ, কারণ এই ভয় ধ্বংস করে দেয় উদ্যম, কল্পনা শক্তির ব্যবহারে নিরুৎসাহিত করে তোলে। এ ভয়ের মূল লক্ষণগুলো হলো সচেতনতা। অচেনা লোকদের সঙ্গে কথা বলার সময় সমালোচনার ভয়ে ভীত মানুষজন নার্ভাস হয়ে থাকে, অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়ে, চোখ নড়াচড়া করে। ভারসাম্যতার অভাব। কথা বলার সময় গলা কাঁপে, এদের স্মৃতিশক্তি দুর্বল থাকে। ব্যক্তিত্ব। সমালোচনার ভয়ে ভীত লোক সুদৃঢ়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাদের মধ্যে ব্যক্তিগত কোনো চার্ম বা আকর্ষণ থাকে না। যে কোনো বিষয় মুখোমুখি হওয়ার চেয়ে এগুলো পাশ কাটিয়ে যেতে চায়। অন্যদের মতামত ভালো করে না শুনেই তাদের সঙ্গে একমত পোষণ করে। হীনমন্যতা। এ ধরনের মানুষ হীনমন্যতায় ভোগে, বড় বড় ভুলি কপচিয়ে অন্যদেরকে মুগ্ধ করার ব্যর্থ চেষ্টা করে। অনেক সময় এরা জানেই না যে এরা কি বলছে। অন্যদের পোশাক, কথা বলার ঢং, আচার আচরণ ইত্যাদি নকল করে, কাল্পনিক অর্জন নিয়ে গর্ব করে। এভাবে মাঝে মাঝে তারা ওপরে একটু সুপরিয়রিটি ভাব দেখায়। অপচয়। সমালোচনার ভয়ে ভীত মানুষ অসংযমী এবং অপচয়কারী হয়ে থাকে। উদ্যমের অভাব। এরা সুযোগ পেলেও তা হারায়। নিজেদের মতামত ব্যক্ত করতে কুণ্ঠাবোধ করে। নিজের আইডিয়ার বিষয়ে কোনো আত্মবিশ্বাসী থাকে না। সুপিরিয়র কোনো প্রশ্ন করলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা থাকে। তাদের আচার আচরণ এবং কথা বলাই সর্বদাই আড়ষ্টভাব লক্ষণীয়। কাজে কর্মে কোনো মিল নেই এবং সততা ও প্রপঞ্চনার আশ্রয় নেয়। উচ্চাকাঙ্ক্ষার অভাব। সমালোচনার ভয়ে ভীতদের থাকে মানসিক এবং শারীরিক আলস্য, থাকে স্বাধিকারের অভাব, সিদ্ধান্ত গ্রহণে ধীরগতিসম্পন্ন, সহজেই অপরের দ্বারা প্রভাবিত, অন্যদের পিছনে সমালোচনা করে কিন্তু সামনাসামনি হলে তুষামত করে, কোনোরকম প্রতিবাদ বা আপত্তি ছাড়াই মেনে নেয় পরাজয়। কেউ বিরোধিতা করলে উদ্যোগ থেকে সরে যায়, কোনো কারণ ছাড়াই অন্যদেরকে সন্দেহের চোখে দেখে, কৌশলীভাবে কথা বলতে জানে না, সেভাবে চলাফেরাও করতে পারে না এবং ভুল হলে তার দোষ স্বীকারও করে না। রুগ্ন বা ভগ্ন স্বাস্থ্যের ভয়। এ ভয়টি হতে পারে শারীরিক কিংবা বংশগত। এটি বুড়িয়ে যাওয়া এবং মৃত্যু ভয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
মানুষ রুগ্ন বা ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভীত, কারণ তার মনের মধ্যে মৃত্যু ভয়ের কিছু ভয়ঙ্কর চিত্র ঢুকিয়ে দেওয়া হয়। রুগ্ন স্বাস্থ্যের জন্য তার যে অর্থনৈতিক ক্ষতি হতে পারে সে বিষয়টি ভেবেও ভীত হয় লোকে। একজন প্রখ্যাত চিকিৎসক বলেছেন, যারা ডাক্তারের কাছে পেশাদারি সেবা পেতে যায় তাদের মধ্যে শতকরা 75 ভাগই হাইপোকনিড্রিয়া বা কাল্পনিক অসুস্থতায় ভুগছে। এরকম দেখা গেছে যে অসুখের ভয়, যদিও এ নিয়ে ভয় পাবার যেখানে বিন্দুমাত্র কারণে নেই, প্রায়ই এই ভীতি যে অসুখ নিয়ে একজন শঙ্কিত সেটাই তার শরীরে বাসা বাঁধে। মানুষের মন খুব শক্তিশালী, এটি ধ্বংস করতে পারে আবার সৃষ্টিও করতে জানে। রুগ্ন স্বাস্থ্যের ভয় নিয়ে মনের দুর্বলতা মানুষের অনেক ক্ষতি করতে পারে। বিশ্বযুদ্ধের সময় ফ্লু রোগটি যখন মহামারীর আকারে ছড়িয়ে পড়ল, নিউ ইয়র্ক সিটির মেয়র এ রোগের জন্য ক্ষয়ক্ষতির শিকার হওয়া মানুষজনকে ক্ষতি ঠেকাতে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সংবাদপত্র কর্মীদের ডেকে বলেন, ভদ্র মহোদয়গণ, আপনাদেরকে অনুরোধ করব, ফ্লু মহামারী নিয়ে পত্রিকায় আর কোনো ভীতিকর হেডলাইন লিখবেন না। আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হবে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। খবরের কাগজগুলো ফ্লু নিয়ে গল্প ছাপানো বন্ধ করে দেয় এবং মাসখানেকের মধ্যে মহামারীটি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। বছর কয়েক আগে কতগুলো এক্সপেরিমেন্টের সাহায্যে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে লোকে স্রেফ কান কথা শুনেই অসুস্থ হয়ে যেতে পারে। আমরা এই পরীক্ষাটি চালাই 3 জন লোককে নিয়ে। এদের প্রত্যেককে জিজ্ঞেস করা হয়, তোমার চেহারার এরকম দশা কেন? দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। প্রথম জন একটি হাসি দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়, আরে না, আমি ঠিকই আছি। দ্বিতীয় জন বলে, জানি না কেন, তবে শরীরটা খারাপ লাগছে। আর তৃতীয় জন বলে, সে সত্যিই অসুস্থ অনুভব করছে। আমার কথা বিশ্বাস না হলে বিষয়টি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন, তবে বেশি লোকের উপর গবেষণা চালাতে যাবেন না যেন। এরকম প্রমাণ রয়েছে মাঝে মাঝে রোগের উৎপত্তি হয় নেতিবাচক চিন্তাভাবনার আবেগ থেকে। এ ধরনের আবেগ একজনের মন থেকে আরেকজনের মনে প্রবেশ করতে পারে স্রেফ তার কথা শুনেই। ডাক্তাররা রোগীদেরকে তাদের স্বাস্থ্যের জন্য হাওয়া বদল করতে যেতে বলেন, কারণ মানসিক অবস্থার পরিবর্তনটি জরুরি। রুগ্ন বা ভগ্ন স্বাস্থ্যের ভীতি প্রতিটি মানুষের মনেই বাস করে। দুশ্চিন্তা, ভয়, নিরুৎসাহ, ব্যবসা এবং প্রেমে হতাশা মানুষের মনেই বাস করে। দুশ্চিন্তা, ভয়, নিরুৎসাহ, ব্যবসা এবং প্রেমে হতাশা ইত্যাদি এই ভয়ের বৃষ্টিকে অঙ্কুরিত করে এবং বৃদ্ধি করে। আমেরিকায় সম্প্রতি ব্যবসা বাণিজ্যে যে হতাশা নেমে এসেছে তাতে ডাক্তারদের সবসময় ধৈর্যের উপর থাকতে হয়েছে, কারণ তাদের কাছে হতাশাগ্রস্ত প্রচুর রোগী এসেছে চিকিৎসার জন্য। রুগ্ন স্বাস্থ্যের ভয়ের কারণের তালিকায় শীর্ষে রাখা যেতে পারে ব্যবসা ও প্রেমে হতাশার বিষয়টি। প্রেমে ব্যর্থ হয়ে এক তরুণকে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয়েছে। সে কয়েক মাস জীবন মৃত্যুর সন্দিক্ষণে ছিল। সাজেস্টিভ থেরাপিউটিক্সের একজন বিশেষজ্ঞকে ডাকতে হয়েছে তার জন্য। স্পেশালিস্ট বদলে সেখানে অপূর্ব সুন্দরী এক তরুণীকে নিয়োগ দেওয়া হয়, যে প্রথম দিনেই তরুণের সঙ্গে ভালোবাসাবাসি করার জন্য। 3 সপ্তাহ পরে তরুণ হাসপাতাল থেকে মুক্তি পায়। তখনও সে অসুস্থ, তবে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। সে আবার প্রেমে পড়েছে। তার জন্য যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল তার পুরোটাই ভুয়া হলেও রোগী এবং নার্স কিছুদিন পরে পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই লেখাটি যখন লিখছি দুজনেই তখন বেশ সুস্বাস্থ্যের অধিকারী ছিল। রুগ্ন বা ভগ্ন স্বাস্থ্যের লক্ষণসমূহ। প্রায় সর্বজনীন এ ভয়টির লক্ষণ হল অটো সাজেশন। সেলফ সাজেশনের নেতিবাচক ব্যবহার দ্বারা সব ধরনের রোগের লক্ষণ এরা খুঁজে বেড়ায়। কাল্পনিক রোগ উপভোগ করে এবং এমনভাবে কথা বলে যেন এগুলো সব বাস্তব। অন্যদের সঙ্গে সবসময় অপারেশন, দুর্ঘটনা এবং অসুখের অনন্য বিষয় নিয়ে কথা বলতে থাকে। এই ভয়ের লক্ষণের মধ্যে আরও আছে ডায়েট করা, প্রফেশনাল গাইড ছাড়াই শারীরিক অনুশীলন, ঘরে বসে চিকিৎসা, হাতুড়ে চিকিৎসার চেষ্টা ইত্যাদি। হাইপোকন্ড্রিয়া অসুখ নিয়ে কথা বলার অভ্যাস, রোগ শোকের উপর কেন্দ্রীভূত মনোযোগ, রোগে আক্রান্ত হওয়ার ভয় করতে করতে শেষ পর্যন্ত নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে যায়। এই অবস্থার চিকিৎসা বোতলের ওষুধ দ্বারা সম্ভব নয়। শুধু নেতিবাচক চিন্তার কারণেই এ সমস্যার উদ্ভব এবং ইতিবাচক চিন্তা ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই।
হাইপোকন্ড্রিয়া বা কাল্পনিক রোগের একটি মেডিকেল টার্ম, যেটা একজন মানুষের ততটাই ক্ষতি করতে পারে যতটা ক্ষতি করে কোনো অসুখের ভয়। বেশিরভাগ নার্ভজনিত রোগের উদ্ভব হয় এই কাল্পনিক অসুখ থেকে। অনুশীলন। রুগ্ন স্বাস্থ্যের ভয় প্রয়োজনীয় শারীরিক অনুশীলনকে ব্যাহত করে। লোকে বাইরে যেতে ভয় পায়, ভাবে রাস্তাঘাটে ওত পেতে থাকা জীবাণুর দল হামলে পড়বে, ফলে বাড়িতে বসে বসে তারা বলতে থাকে, ওভারওয়েটের সমস্যায় আক্রান্ত হয়। সংবেদনশীলতা। ভগ্ন স্বাস্থ্যবিধি প্রাকৃতিক শারীরিক প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং এমন অনুকূল একটি পরিবেশের সৃষ্টি করে যাতে যে কোনো রোগ শরীরে বাসা বাঁধতে পারে। রুগ্ন স্বাস্থ্যভীতি প্রায়ই দারিদ্র্য ভীতির সঙ্গে সংযুক্ত থাকে, বিশেষ করে হাইপোকন্ড্রিয়াজের ক্ষেত্রে, যারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে কিভাবে ডাক্তার এবং হাসপাতালের বিল মেটাবে সেই চিন্তা নিয়ে। এ ধরনের মানুষজন বেশিরভাগ সময় কাটিয়ে দেয় অসুস্থতার জন্য প্রস্তুতি নিতে, মৃত্যু নিয়ে কথা বলে, কবরের জন্য জমি কেনার চিন্তা ইত্যাদিতে। প্রশ্রয় দেওয়া। ভগ্ন স্বাস্থ্যের ভয়ে ভীত মানুষের অভ্যাস হলো কাল্পনিক অসুখের কথা বলে লোকের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। আলস্য ঢাকা দিতে অসুখের ভান করা কিংবা এটিকে অ্যালিবাই হিসেবে ব্যবহার করা এক ধরনের উচ্চাকাঙ্ক্ষারই অভাব। পানাসক্তি, মাথা ব্যথা, স্নায়ুশুল ইত্যাদি রোগের ব্যথা উপশমে অ্যালকোহল কিংবা নার্কোটিক্স ব্যবহার ভগ্ন স্বাস্থ্য ভীতিরই লক্ষণ। প্রেম ভালোবাসা হারানোর ভয়। ঈর্ষা কিংবা ডিমনেশিয়ার অনন্য ফর্ম থেকে সৃষ্টি হয় মানুষের মাঝে কারো প্রেম ভালোবাসা হারানোর ভয়। 6টি মূল ভয়ের মাঝে এটি সবচেয়ে যন্ত্রণাদায়ক। অন্যান্য বেসিক ভয়ের চেয়ে এটি সম্ভবত শরীর এবং মনের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে, কারণ এ থেকে একজন মানুষ স্থায়ীভাবে উন্মাদ হয়ে যেতে পারে। প্রেম ভালোবাসা হারানোর ভীতি সম্ভবত সেই প্রস্তর যুগ থেকে চলে আসছে, যখন লোকে জোর করে নারী হরণ করত। তারা মেয়েদেরকে এখনও হরণ করে, তবে কৌশলটি বদলে গেছে। গায়ের জোরের বদলে বর্তমানে তারা মেয়েদের পিছু লেগে থাকে, তাদেরকে সুন্দর সুন্দর জামাকাপড়, মোটর গাড়ি সহ আরও নানান কিছু দেওয়ার লোভ দেখায়, যা শারীরিক শক্তি প্রয়োগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ ভূমিকা পালন করে। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষের অভ্যাস এর একই রকম, কেবল নিজেকে উপস্থাপনের ঢংটা বদলেছে। সযত্ন বিশ্লেষণ এটাই দেখিয়েছে যে পুরুষদের চেয়ে নারীরাই এই ভয়ে বেশি কাবু হয়ে থাকে। এর সহজ ব্যাখ্যাও আছে। মহিলারা অভিজ্ঞতা থেকে জানে পুরুষরা পরিগতভাবেই বহুগামী এবং প্রতিদ্বন্দ্বীর হাতে তাদেরকে তুলে দিয়ে বিশ্বাস করা যায় না। ভালোবাসা হারানোর ভয়ের লক্ষণ। এ ভয়ের বিশেষ লক্ষণসমূহ হল ঈর্ষা। জোরালো বা যথেষ্ট প্রমাণ ছাড়াই বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে সন্দেহ করার অভ্যাস। স্ত্রী বা স্বামীকে কোনো প্রমাণ ছাড়াই ব্যভিচারের সন্দেহ, সবাইকে সন্দেহ করা এবং কাউকে একদম বিশ্বাস না করা। দোষ খুঁজে বেড়ানো। বন্ধু, আত্মীয় স্বজন, ব্যবসায়ী, সহযোগী এবং প্রিয়জনের সামান্যতম উস্কানিতেই দোষ খুঁজে বেড়ানো, অনেক সময় কোনো কারণ ছাড়াই এরকমটি ঘটে। জুয়া। প্রেমিকার জন্য জুয়া, চর্যবৃত্তি, প্রতারণা এবং অন্যান্য কুকর্মের সাহায্যে অর্থ জোগাড় করা, এই বিশ্বাস নিয়ে যে এ দিয়ে ভালোবাসা কেনা যায়। যখন কেউ তার প্রিয়জনের জন্য যথেষ্ট ব্যয় করে এবং ঋণ করে তাকে উপহার কিনে দেয়, বুঝতে হবে প্রিয়জনকে হারানোর ভয় তার ভেতরে কাজ করছে। এ ভয়ে ভীতদের মধ্যে থাকে নিদ্রাহীনতা, নার্ভাসনেস, ধৈর্যের অভাব, দুর্বল ইচ্ছাশক্তি, নিজেকে নিয়ন্ত্রণের অভাব, আত্মনির্ভরশীলতার অভাব এবং বদমেজাজ। বুড়িয়ে যাওয়ার ভয়। সবচেয়ে কমন এই ভয়ের লক্ষণগুলো হলো মানসিক পরিপক্কতার বয়সে হীনমন্যতায় ভুগতে থাকা এবং 40 বছর বয়সে ভাবতে থাকা যে বয়সের কারণে যে কোনো সময়ই অকাপ যেতে পারে। 40 বা 50 বছরে পৌঁছালে বুড়ো হয়ে গেছি, এ ধরনের কথা বারবার বলতে থাকা, অথচ এ বয়সটাই হলো জ্ঞান এবং স্বচ্ছ চিন্তাশক্তির বয়স। উদ্যম কল্পনা করার অভ্যাস, এগুলোকে বিদায় জানানো, এই ধুয়ো তুলে সে বড়িয়ে গেছে বলে এই গুণগুলো আর চর্চা করার সময় নেই। 40 বছর বয়সীরা যখন নিজেদেরকে আরও বেশি তরুণ দেখাতে তরুণদের মতো পোশাক পরে এবং তরুণদের মতো আচার আচরণ করতে থাকে, তখন তাদেরকে বন্ধুবান্ধব এবং অচেনা মানুষজন হাসি ঠাট্টা করতে থাকলে তারা ভাবে যে তারা বুড়িয়ে গেছে।